নমস্কার। বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের সকল প্রিয় সুধী শ্রোতা বন্ধুদের আন্তরিক সুস্বাগতম। আমাদের আজকের ভৌতিক গল্পে লেখক মার্টিন বুলুকের পাড়াগাঁয়ে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন। আমরা সেই ঘটনাটি এই গল্পের মাধ্যমে জানতে পারব। চলুন তাহলে আমরা শুনতে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এটুকুই বলতে পারি, এই ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না। যা যা ঘটেছিল অবিকল তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা। তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়া গাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুটরাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের ওপর অত্যাচার শুরু করলে ডক্টর জুটরাম আমেরিকায় পালিয়ে আসেন, কারণ ইনি ইহুদি। এলাকার নাম মুনভিলে, মানে করলে দাঁড়ায় চন্দ্রপুরী। আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার ওপর একটা করে বাড়ি। হাইওয়ে থেকে কষ্টে সৃষ্টে নজরে পড়ে। চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু, শুয়োর বা ঘোড়ার পাথান। চারিদিক কাঠের বেড়ায় ঘেরা। মুনভিলে কেন? ডক্টর জুটরাম আমার এই প্রশ্নে বলেছিলেন, ওই যে নিচের দিকে হ্রদটা দেখছো, ওটার গড়ন লক্ষ্য করো। বাড়ির পূর্বে টিলাটা ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে। তারপর হ্রদ। পূবের ঘাসে লন ও ফুল বাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকলার মতো। বলেছিলাম হ্রদটার নাম হওয়া উচিত মুনলেক। ঠিকই ধরেছ। ডক্টর জুটরাম হেসে উঠেছিলেন। ওটার নাম মুনলেক, তবে তার চেয়েও সুখের কথা, মুনলেকের ধারে জ্যোৎস্না রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপকথার রাজপুত্তরটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্তরের যে একটা ঘোড়াও চাই। যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটি পক্ষীরাজ। বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলেন। ডক্টর জুটরামের লালচে মুখে হঠাৎ কেন অমন গাঢ় ছায়া, যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক। ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডক্টর জুটরাম? উনি তখনই ঘুম থেকে ওঠার মতো কাঁধ দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, তুমি ঘোড়ার কথা বলছিলে, তাই না? হ্যাঁ ডক্টর জুটরাম। জানো, মুনলেকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে। তার মধ্যে ওই ঘোড়ার গল্পটা সাংঘাতিক। মাঝে মাঝে, বিশেষ করে জ্যোৎস্নার রাতে, হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া নাকি উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের। নিছক ভুতুড়ে ব্যাপার। বলে ডক্টর জুটরাম হাত ঘড়িটা দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন। কি কাণ্ড! আমাকে যে এক্ষুনি শহরে দৌড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার আছে, তুমি আমার সঙ্গে যাবে? জুটরাম পা বাড়িয়ে ফের বলেছিলেন, যাকগে, তোমার কি কাজ নেই? পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না, তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, আয়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডক্টর জুটরাম। একটু পরে বাড়ির দক্ষিণে বনের গড়ানে রাস্তায় ওর সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা 3:30। টিলার মাথায় কাঠের দোতলা বাড়িটা আরও নিঝুম হয়ে গেল। গাছপালা থেকে ঝিঝি পোকার বিকট হাঁকডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, রোসো বাছা ধনরা, পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে। ডক্টর জুটরামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স। একে কুকুরে আমার প্রচণ্ড ভয়, তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে।
বাধা না থাকলে আমাকে নিশ্চয়ই সোজা ভারতে পাঠিয়ে ছাড়ত। কাঁচুমাচু মুখে ডক্টর জুট্রাম বলেছিলেন, রেক্সের এই এক দোষ, বিদেশিদের দেখতে পারে না। হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বসার ঘরের ভিতর উঁকি দিলাম। সিঁড়ির পাশে কুকুরটা থাকে, সেখানে সে নেই। তাহলে ডক্টর জুট্রামের লেকচার শুনতে গেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর। বেলা দুটোয় লাঞ্চ খেয়েছি। বাঙালি স্বভাবে ভাত ঘুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে। সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে। আজ এমন সুযোগ ছাড়া যায় না। অতএব শটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যে বন্ধুবর ভাত ঘুম এসে কোলাকুলি করলেন। তখন কি আনন্দ! কতদিন পরে দেখা। কতক্ষণ পরে কার ডাকাডাকিতে চোখ খুলতে হলো। তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে 8-9 বছরের একটা মেয়ে, গোলগাল, পুতুল গড়ল, এক মাথা ঝাঁকড়া মাকড়া সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ জড়ানো। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। তক্ষুনি মনে পড়ে গেল, আরে তাই তো, এরই ছবি বাড়ির ওপরে নিচে সব ঘরে দেখেছি। ওই তো, এ ঘরের দেওয়ালেও আছে। ডক্টর জুট্রামকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হেসে বললাম, হ্যালো। আমার মার্কিনী সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল, হাই। কিন্তু মুখের অবাক ভাবটা ঘুচল না। ঠোঁট কামড়ে ঘরের ভেতরটা দেখে নিয়ে একটু হাসল। হেসে বলল, তুমি নিশ্চয়ই বাবার অতিথি। তুমি কি বিদেশি? সায় দিয়ে বললাম, প্রথমে তোমার নাম বলো। জিনা। তুমি নিশ্চয় শহরে থেকে পড়াশোনা করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম। তাহলে কার সঙ্গে? মায়ের সঙ্গে বুঝি? চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডক্টর জুট্রাম তার স্ত্রী কিংবা মেয়ের কথা কিছু বলেননি। আমিও কিছু জানতে চাইনি। কারোর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্রতা সম্মত নয়। উঠে দাঁড়িয়েছি। জিনা বলল, তুমি বললে না কোন দেশের লোক তুমি? আমি বললাম, আমি ইন্ডিয়ান। শুনেই জিনা চমকে উঠল, তুমি ইন্ডিয়ান? কিন্তু কিন্তু কি বলো তো জিনা, তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙিন পাথরের মালাও নেই। জিনা বলতে থাকলো, তোমার বর্ষা কি হলো? তোমার চুল কেটে ফেলেছো কেন? তুমি এমন বেটে মানুষ কেন? ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, জিনা জিনা আমাকে বলতে দাও। ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া, ভারতের লোক। তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছ দেখছি। ভারতের নাম শোনোনি? পূবের দেশ। জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, ও তুমি ওরিয়েন্টাল। ঠিক বলেছ। এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। জিনা সে কথায় কান্না দিয়ে বলল, তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলব নয় কি? এসো বলে সে কাঠের সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাকেও দেখতে পেলাম না। ঘরের ভেতর ততক্ষণে হালকা আধার জমেছে। পূবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে। নীলচে কুয়াশা জড়িয়ে রয়েছে। গাছপালার মাথায় আকাশে উড়ে যাচ্ছে বুনো হাঁসের ঝাঁক। নিচের দিকে একটু দূরে মূল লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আছে। হেই, এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে খেলায় মেতে গেলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির। আমার আড়াড়িপনায় খিলখিল করে হেসে উঠল। আমাকে গুহারা করে হারিয়ে ছাড়ল। আবছা আঁধার হয়ে এলে বললাম, এই যথেষ্ট, সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেবো। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জিনা জিনা অবিকল তোমার মতো আমার একটি মেয়ে আছে, তার নাম কি জানো? নিনা। তোমাকে একটা জিনিস দেখাবো, ভারী মজার। এসো না। সে গেট খুলে ঢালু সবুজ ঘাস ঢাকা জমি দিয়ে দৌড়তে শুরু করলো। চেঁচিয়ে বললাম,
জিনা, আস্তে আস্তে, দৌড়িও না, আছাড় খাবে। ততক্ষণে সে লেকের ধারে বালির চওড়া বিচে পৌঁছে গেছে। আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো। পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জ্বলতে শুরু করেছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করছে বাড়িতে। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারে টিলার মাথায় বাঁকা এক টুকরো চাঁদ উঠেছে। তখনই জুটরামের গল্পটা মনে পড়ল। কেমন অস্বস্তি জাগলো। বললাম, জিনা, এবার ফেরা যাক। জিনা জবাব দিল না। জলের ধারে গিয়ে দাঁড়ালো। সেই সময় হু হু করে একটা বাতাস এলো। ঠান্ডাটা বেড়ে গেল। ঠক ঠক করে কাঁপতে থাকলাম। কি শীত! উফ, কি শীত! দস্যি মেয়েটার পাল্লায় পড়ে শেষ অবধি না নিমোনিয়া বাধাই। হ্রদের জলটা কাঁপছে। আবছা জ্যোৎস্নায় ঝলমল করছে সারা হ্রদ। তারপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁস প্যাঁক প্যাঁক করে ডেকে উঠল। তারপর যা দেখলাম, সারা শরীর অবশ হয়ে গেল। শীতের কথা ভুলে গেলাম। হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের উপর দিয়ে হেঁটে এলো একটা কালো ঘোড়া। হ্যাঁ, জলজ্যান্ত একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিচে আসতেই জিনা কি দুর্বোধ্য শব্দে চেঁচিয়ে উঠল। তারপর দেখি কালো কালো ঘোড়াটার সঙ্গে সে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কখনো আমার সামনে দিয়ে, কখনো পিছন দিয়ে দুজনে ছোটাছুটি করতে থাকলো। ঘোড়াটা আমার উপর এসে পড়বে ভেবে আমি আতঙ্কে কাঠ। কিন্তু গলায় কি আটকে গেছে। জিনাকে বারণ করার সাধ্য নেই। একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়াটার উপর চেপে বসেছে। ক্ষীণ জ্যোৎস্নায় সারা বীজ জুড়ে খালি ঘোড়ার পায়ের চাপা শব্দ। তারপর পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম। সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম। টর্চের আলো ছড়িয়ে পড়ল আমার গায়ের উপর। সেই আলোর ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণে গলা দিয়ে স্বর বেরুল। চেঁচিয়ে উঠলাম, জিনা, জিনা, জিনা। পেছনে ডক্টর জুটরাম বাজখায় গলায় চেঁচিয়ে উঠল, কাম ব্যাক, কাম ব্যাক, ইউ ফুল। তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। রেক্স জলের ধারে দাঁড়িয়ে গড়গড় করছে। ঘণ্টা খানেক পরে ফায়ার প্লেসের সামনে দুজনে চুপচাপ বসে আছি। একসময় দীর্ঘশ্বাস ফেলে ডক্টর জুটরাম বললেন, তুমি জিনা জিনা বলে ডাকছিলে, তুমি কি ওকে সত্যিই দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও। কথা কেড়ে ডক্টর জুটরাম বললেন, 10 বছর আগে জিনা মুন লেকে ডুবে মরেছে। তার 1 বছর পরে ওর মা রোগে ভুগে মারা যায়। আমি মুন ভিলেই মরতে চাই, তাই এখানে পড়ে আছি। বলতে পারো ওয়েটিং ফর দ্য ব্ল্যাক হর্স।